আজ থেকে বহু শতাব্দী আগে এই সাজানো গোছানো গঙ্গার পাড় বরাবর ছিল কুমোরদের গ্রাম কুমারহট্ট। গঙ্গার ঘাট থেকে নৌকো বোঝাই করে ওপারে যেত মাটির হাঁড়ি, কলসি, মূর্তি আরও হরেক জিনিসপত্র। পরে এইখানে তৈরি হলো বড় বড় হাভেলি আর সৈন্য শিবির। সে প্রায় বখতিয়ার খলজির সময়। আর কুমারহট্ট তার নাম হারিয়ে হয়ে গেল হাভেলি শহর। আমি আজ বেরিয়ে পড়লাম ঐতিহাসিক সেই হাভেলি শহর কেমন আছে দেখতে। তবে আমরা আজ একে বলি হালি শহর। এই দেখুন বন্ধুরা, আমার সঙ্গে কে রয়েছে? রঞ্জনদা। প্রায় 1 বছর বাদে আবার রঞ্জনদার সঙ্গে আমি বেড়াতে বেরিয়েছি। তো চলুন তাহলে ভিডিওটা দেখুন আমাদের। মেট্রোয় চেপে দমদম এসে ধরলাম কৃষ্ণনগর লোকাল। কৃষ্ণনগর লোকাল ছাড়াও শান্তিপুর, রানাঘাট, গেদে এবং কল্যাণী লোকালে চড়েও এখানে আসা যায়। এই আশফলগুলো কিনলাম, দারুণ মিষ্টি। তো একটা এই দেখুন রঞ্জনদা ছাড়াচ্ছে আবার। ট্রেন প্রায় সময় মতোই এসে পৌঁছলো হালিশহর স্টেশনে। মোটামুটি 1 ঘন্টা লাগলো দমদম থেকে হালিশহর এসে পৌঁছতে। হালিশহর স্টেশন থেকে বের হয়ে লেভেল ক্রসিং পেরিয়ে কিছুটা হাঁটলেই পড়বে অটো আর টোটো স্ট্যান্ড। স্টেশন থেকে বেরিয়ে ঠিক কাছাকাছি যে টোটোগুলো ছাড়ে ওখান থেকে পাবেন না, আপনাকে আরেকটু এগিয়ে যেতে হবে। আমরা যাচ্ছি এই রাস্তা ধরেই এগিয়ে। হালিশহরের বিভিন্ন প্রান্তে যাওয়ার জন্য এখানে আপনি অটো বা টোটো পেয়ে যাবেন। শেয়ারে বা রিজার্ভ করে যেতে পারেন। আমরা এই বারেন্দ্রগলি মোড়ে যাওয়ার জন্য টোটো স্ট্যান্ডে এসে দাঁড়িয়েছি। এখান থেকে আপনি টোটো বুক করতে পারবেন, অটোও বুক করতে পারেন। টোটো বুক করলে এখানে টোটোই আপনার নেবে 15 টাকা। ধরুন সব মন্দির ঘুরিয়ে দেবো, ঘুরিয়ে এসে এখানে ছেড়ে দেবো, আপনাদের 500 টাকা লাগবে। কতক্ষণ ধরে মোটামুটি ঘন্টা। রানী রাসমণি আছে তার মধ্যে। আমরা এখন যাচ্ছি বারেন্দ্রগলির মোড়ের দিকে। ওখান থেকে আমাদের সমস্ত মন্দির বা যা যা দেখার সেগুলো আমরা দেখবো। রঞ্জন, কেমন লাগছে? দারুণ দারুণ। অবশেষে 350 টাকায় রফা হলো। হালিশহর আর কাঁচরাপাড়া আমরা সব ঘুরে দেখব। তবে রানী রাসমণি ঘাট আর অন্নপূর্ণা মন্দির আগেই দেখা ছিল, তাই ঠিক করলাম শ্রীকৃষ্ণজিউ মন্দিরটাই দেখব। আমাদের টোটো চালকের নাম এবং ফোন নাম্বার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম, প্রয়োজন হলে আপনারা যোগাযোগ করতে পারেন। আমরা যেতে যেতে ঠিক করলাম যে এই গাড়িটা বুক করে নেওয়াই ভালো, কারণ সব জায়গা কভার করতে গেলে অটোর জন্য যদি সময় নষ্ট হয়, সেই জন্য ডিসাইড করলাম যে এই অটোটা করেই ঘুরবো। তারপরে এই দাদা আমাদের হালিশহর স্টেশনে ছেড়ে দেবে। এই মন্দির কম্পাউন্ডটা কিন্তু খুবই ছোট। এইদিকে দুটো আর এইদিকেও দুটো মন্দির রয়েছে। মন্দিরগুলোর অবস্থা দেখুন বন্ধুরা। প্রায় 300 বছরের পুরনো ঐতিহ্যকে মাথা তুলে দাঁড় করিয়ে রেখেছে এই 4টি টেরাকোটা মন্দির। 1743 খ্রিস্টাব্দে জমিদার নন্দগোপাল রায় এই নন্দকিশোর মন্দিরটি প্রতিষ্ঠা করেন। পুরো গাছটা মন্দিরের যে গোড়াটাকে আষ্টে পৃষ্ঠে বেঁধে রেখেছে। এই বারেন্দ্রগলির মধ্যে এলে এই শিব মন্দির প্রাঙ্গণটা আপনি দেখতে পাবেন। আর এইটা হালিশহরে কিন্তু একটা খুব বড় আকর্ষণ। এই মন্দিরটার টেরাকোটা প্যানেলগুলো কিন্তু খুবই প্রমিনেন্ট। এই টেরাকোটার প্যানেলে বিভিন্ন রকম পৌরাণিক কাহিনী, যুদ্ধ, দেবদেবীর ছবি, ফুল, পশু পাখি সব দেখতে পাওয়া যাবে। সমস্ত কারুকার্যগুলো প্যানেলের মাধ্যমে দেয়ালে গাঁথা রয়েছে। এর উল্টো দিকে এবার দেখুন, উল্টো দিকের এই মন্দিরটায় এইখানটা দেখুন, এই প্যানেলগুলো ফাঁকা, বোঝা যাচ্ছে না এখানে কোনোদিন কোনো ডিজাইন বা নকশা ছিল কি না। কিন্তু এই জায়গার প্যানেলগুলো কিন্তু যথেষ্ট কারুকার্য ভর্তি। আর এই দরজা দেখুন, তালাটা কতদিনকার জং ধরা। এই তালাটা বহুদিন কিন্তু খোলা হয়নি। বরেন্দ্রগলির শিব মন্দির দেখা হলো, এবার চলুন আমরা পরের গন্তব্যের দিকে যাই।
আমরা এখন ঘোষপাড়া রোড দিয়ে যাচ্ছি, আমাদের পাশেই কিন্তু গঙ্গাও দৌড়চ্ছে। আর এখন যাচ্ছি সিদ্ধেশ্বরী মাকে দর্শন করতে। মেইন রোডের ওপরেই দুটো আরও বহু প্রাচীন দুটো মন্দিরের মতো স্ট্রাকচার দেখছি, কিন্তু গেটে তালা মারা রয়েছে, আমরা ভেতরে ঢুকতে পারবো না। বাইরে থেকে আপনাদের দেখাচ্ছি, একবার দেখুন মন্দিরের স্ট্রাকচারটা। বাংলার ঐতিহ্য সংস্কৃতি যে কত প্রাচীন এই স্ট্রাকচারগুলো দেখলে কিন্তু বোঝা যায়। এই মন্দির দুটো যেখানটা রয়েছে সেটা হচ্ছে বৈদ্যপাড়া এলাকা, আর এই এলাকাটা, এই পার্টিকুলার এই এলাকাটার নাম হচ্ছে বলিদা ঘাটা। এইখানে এলে আপনি এই প্রাচীন যে স্ট্রাকচার দুটো দেখতে পাবেন। যে দুটো পুরনো মন্দিরের স্ট্রাকচার দেখালাম তার থেকে ঢিলছোড়া দূরত্ব রয়েছে সিদ্ধেশ্বরী কালী মন্দির। আমরা গঙ্গার ঘাটে এসেছি সিদ্ধেশ্বরী মন্দির দেখতে। দেখুন কি সুন্দর একটা পরিবেশ। এইখানে বাঁদিকে রয়েছে মায়ের মন্দির, আর এই সোজা রয়েছে একটা শিব মন্দির, আর এইখানে রয়েছে একটা নাট মন্দির। দেখুন নাট মন্দির চত্বরটা বেশ বড়। এইখানে রয়েছে একটা বলি দেওয়ার জায়গা, এখানে বিভিন্ন রকম ফল বলি হয়, মানে যখন পুজো হয় সেই সময় এই জায়গাগুলোকে সাজানো হয় এবং বলি বিভিন্ন রকম ফল সবজি বলি দেওয়া হয়। আমি এই সিদ্ধেশ্বরী মায়ের মন্দিরে এসেছি, কিন্তু আমার দুর্ভাগ্য যে মন্দির এখন বন্ধ, দুপুরবেলা দেখার কোনো সুযোগ নেই, কিন্তু এখানে বসে থাকতেই খুব ভালো লাগে। ঠাকুর দর্শন করতে গেলে মোটামুটি দুপুরের সময়টা বাদ দিয়ে এলেই হবে। আর এখানে ভোগেরও ব্যবস্থা আছে, 60 টাকা দিয়ে কুপন কেটে আপনি ভোগ সংগ্রহ করতে পারবেন। ওই যে শ্রাবণ মাসে রাখি পূর্ণিমাতে এখানে বড় একটা উৎসব হয়, 4-5 হাজার লোক খায় ওই শতবর্ষ বিল্ডিংয়ে। তো রঞ্জনদা বলছে যে একটু চা খেলে ভালো হয়, তা আমারও তাই মনে হচ্ছে, একটু চা না খেলে ঠিক জমছে না ব্যাপারটা। তো আমি এই দাদাকে বললাম যে একটা ভালো চায়ের দোকান দেখে গাড়িটা দাঁড় করাতে। হালিশহর পার্কের কাছেই এই অবাক জলপান এই চায়ের দোকানটা পেয়ে যাবেন। আপনারা চাইলে কিন্তু এখান থেকে একটু চা স্ন্যাক্স ছোট করে নিতে পারেন। চাটা কিন্তু খুবই সুন্দর হয়েছে। গঙ্গার ঘাটের একদম পাশেই হালিশহর পার্কের কাছেই এই চায়ের দোকানটা, থানা এবং হাই স্কুল কাছেই রয়েছে। দুপুরের সময়টা হালিশহর পার্কে এই গঙ্গার ধারে বসে বেশ কেটে যায়। আমাদের যে টায়ার কোম্পানি ডানলপ, ঠিক এই পার চড়া যে পড়েছে তার ওপারটাই ডানলপ কোম্পানি ছিল, এখন বন্ধ হয়ে গেছে। দূরে দেখা যাচ্ছে কল্যাণীর ঈশ্বরগুপ্ত সেতু গঙ্গার ওপর দিয়ে গেছে, যেখানে কল্যাণী এবং বাঁশবেড়িয়ার সঙ্গে সংযোগ হয়েছে। তাহলে রঞ্জনদার কাছ থেকেও কিন্তু খুব ভ্যালুয়েবল কিছু ইনফরমেশন পেয়ে গেলেন আপনারা। সিদ্ধেশ্বরী ঘাট থেকে চৈতন্য ডোবা এসে পৌঁছতে 10 মিনিটের বেশি সময় লাগলো না। আমরা এখন এসে পৌঁছেছি চৈতন্য ডোবা এই এলাকাটায়। এইখানে শ্রী চৈতন্য মহাপ্রভুর যে দীক্ষাগুরু ঈশ্বরপুরী তার বাসস্থান। আজ থেকে প্রায় 500 বছর আগে শ্রীচৈতন্য মহাপ্রভু তার দীক্ষাগুরু ঈশ্বরপুরীর কাছে দেখা করতে এসেছিলেন তার এই বাসভবনে। তার এই বাড়িটাই এখন একটা মন্দির, যার মধ্যে রাধাকৃষ্ণের বিগ্রহ প্রতিষ্ঠা করা আছে। এই বাড়ির সামনেই রয়েছে একটা বড় পুকুর, যেটা চৈতন্য ডোবা। এখানে পরিবেশগুলো যে কটা জায়গায় ঘুরছি এত ভালো লাগছে যে আপনারা কিন্তু একটা দিন সময় করে চলে আসুন। খুব বেশি সময় লাগবে না, একটা বেলা যদি সময় দিতে পারেন তাহলে কিন্তু যথেষ্ট। এবার শ্রীকৃষ্ণজিউ মন্দির দেখার জন্য আমরা বাগমোড় কাঁচরাপাড়া ছাড়িয়ে কল্যাণীর দিকে এগিয়ে এলাম।
এই জায়গাটা রথতলা নামেই সকলে চেনে। এই মন্দিরটা আমি আগেই শুনেছি খুব সুন্দর, তো এটা আমি দেখার জন্য বিশেষ করে এই কল্যাণীর দিকে চলে এলাম, একটু আমাদের এই সীমানা কাঁচরাপাড়া বা ওইদিকের সীমানা ছাড়িয়ে। এই শ্রীকৃষ্ণজি মন্দিরে ঢোকার আসল গেটটা হচ্ছে এইটা, এই গেটটা খুলে এবার ভেতরে ঢুকতে হবে। এই হচ্ছে মন্দির। আমাদের এই বাংলার আশেপাশে কত রয়েছে ঐতিহ্যের আকর, চতুর্দিকে ছড়িয়ে রয়েছে, আমরা কিন্তু সেসবের বেশিরভাগ সময় খোঁজ রাখি না। আমি এখন যেখানে রয়েছি সেটা কিন্তু রয়েছে কলকাতার খুব কাছেই এমন একটা জায়গা, যে জায়গাটা হয়তো সাধারণত আমরা অত বিখ্যাত একটা টুরিস্ট স্পট হিসেবে ভাবি না, কিন্তু একটা বেলা কিংবা একটু কষ্ট করে একটা দিন যদি আমরা খরচা করতে পারি, তাহলে কিন্তু এইরকম একটা ঐতিহ্যমণ্ডিত জায়গা দেখার সৌভাগ্য আমাদের হতে পারে। এবার আমরা যাব পরবর্তী গন্তব্য, সেটা খুব সম্ভবত রামপ্রসাদের ঘাট। তো এই মন্দির কেমন লাগলো আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাকে কমেন্ট বক্সে লিখে। আমরা এখন ঘোষপাড়া রোড দিয়ে যাচ্ছি রামপ্রসাদের ভিটের দিকে, আর এই রাস্তাটাই পুরো ব্যারাকপুর কোর্ট অব্দি চলে গেছে। এই ডান দিকে পড়ছে গৌড়ীয় সারস্বত মঠ। আপনাদের যদি হাতে সময় থাকে এই মঠটাও একবার দর্শন করে নিতে পারেন। আমরা রামপ্রসাদের ভিটে যাওয়ার পথে আমরা পেলাম এই জোড়া শিব মন্দির। এই মন্দির দুটো কিন্তু দেখার মতো জায়গা। বারেন্দ্রগলির শিব মন্দির দেখে ফেরার পথে আপনারা যখন রামপ্রসাদের ভিটে দেখতে যাবেন, পথেই পড়বে এই জোড়া শিব মন্দির। এই মন্দিরটা প্রচুর ভাঙা চোরা একদম মানে ইয়ে হয়েছিল। এইটাকে আমাদের পাড়ার লোকেরা সবাই মিলে সাহায্য তুলে 1 টাকা 2 টাকা করে, আর এই যে টোটাল যে কাজটা আমার নিজের ইয়েতে আমি করেছি, কেন আমাদের পাড়ার লোক সহযোগিতা মিলে এটাকে করেছে। মন্দিরের যে ঠিক নিচে বাইরের দিকে পাঁচিলের গায়ে যে কারুকার্যগুলো, এগুলো ইনার হাতেই করা। আপনার নামটা কি? আমার নাম প্রদীপ পাত্র। এই বুড়ো শিব মন্দির কিছুটা এগিয়ে, এটাও আপনারা দেখে নিতে পারেন। আমরা এবার চলে এলাম সাধক রামপ্রসাদের ভিটেতে। এটি এখন একটি মন্দির। মন্দিরের বাইরে বেশ অনেকগুলো দোকানে পুজোর ডালা বিক্রি হচ্ছে। এখানে এখন দেবী কালীর একটা বিগ্রহ প্রতিষ্ঠা রয়েছে। এখানে নিয়মিত পুজো এবং আরতিও হয়। আপনারা চাইলে এখানে ভোগ প্রসাদও পেতে পারেন। 60 টাকা মূল্যে এখানে ভোগও দেওয়া হয়। এখানে রয়েছে পঞ্চবটি, যেখানে আছে 5টা গাছ। সেই সুদীর্ঘ সময় পেরিয়ে এখনও অক্ষত রয়েছে গাছগুলো: বেল, পিপুল, অশ্বত্থ, আমলকি, বট। সাধক রামপ্রসাদের জীবনের বেশিরভাগ সময়টাই কেটেছে এই বাড়িতে। তিনি যে এখানে শুধু কালীর সাধনা বা আরাধনা করতেন তাই নয়, এখানে তিনি লিখতেন, বিভিন্ন রকম শ্যামাসঙ্গীত এবং তন্ত্রচর্চাও করতেন। আমরা একদম শেষ মুহূর্তে এসেছি, কিন্তু আমরা ভাগ্যবান, পেয়েছি, আমরা ঠাকুরের প্রসাদ পেয়েছি। আপনি যদি এখানে আসতে চান তাহলে আপনাকে আসতে হবে সকাল 7টা থেকে 12:30টার মধ্যে, আর বিকেলের দিকে আসতে চাইলে সেই সময় 3টে থেকে 7টা অবধি খোলা থাকে, আর গ্রীষ্মকালে এটা 8টা অবধি খোলা থাকে। মন্দির প্রাঙ্গণের বাইরেই রয়েছে একটা বড় পার্কিং স্পেস। রামপ্রসাদের ভিটে কেমন লাগলো বন্ধুরা অবশ্যই জানাবেন। তো তাহলে আমাদের সমস্ত জায়গা যেগুলো ঘোরার ছিল সেগুলো ঘুরে নিলাম। আমরা ভালোই এনজয় করলাম এবং আশা করি আমাদের সঙ্গে আপনারাও এনজয় করেছেন। তাহলে আমার ভিডিও আমি এখানেই শেষ করছি। এরপরে আমি আবার নতুন ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে। ভালো থাকবেন, আমার ভিডিও দেখতে থাকবেন। এইখানে আমি আপনাদের একটা কথা বলি, আপনারা এখানে যখন আসবেন তখন অটো বা টোটো বুক করার সময় পুরো রিজার্ভ করে নিলে আপনাদের ভালো হবে। সেটা এই কারণেই যে আপনারা একটা স্পট থেকে আরেকটা স্পটে যাওয়ার সময় অটো হয়তো ফ্লাইং পেয়ে যাবেন,
কিন্তু সেই ক্ষেত্রে আপনার নিশ্চয়তা থাকবে না যে আপনি ঠিক সময়ে বা ঠিক ভাড়াতেই পৌঁছেছেন এখানে। তো প্রথমেই বুক করে নেবেন, যে কটা স্পট দেখবেন সে কটা স্পট আপনি ঠিক করে নেবেন টাকার মধ্যে করে, তারপরে আপনি ঘোরা শুরু করবেন।